বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২ দশক পর এই প্রথমবার কোনো গণমাধ্যমে লম্বা একটা ইন্টারভিউ দিলেন। তো কি বলেছেন তিনি? চলুন এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু ভেঙে দেখা যাক। বিবিসি বাংলাকে দেওয়া এই লম্বা আলোচনার সবচেয়ে বড় খবর কিন্তু এটাই। তিনি একদম পরিষ্কার করে বলে দিয়েছেন যে দেশে ফিরছেন এবং সামনের নির্বাচনেও অংশ নিতে চান। তো এই সাক্ষাৎকারে বেশ কিছু বড় বড় প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। যেমন তিনি কি আসলেই দেশে ফিরছেন, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো সেখানে তার ভূমিকাটা ঠিক কী ছিল, আর সামনের নির্বাচন নিয়ে বা তার দল কি ভাবছে। চলুন এই পুরো আলোচনায় আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক সেই প্রশ্নটা দিয়ে যেটা সবার মনেই ঘুরছে। তারেক রহমান কি দেশে ফিরছেন? ১৭টা বছর পর এই বিষয়ে তিনি মুখ খুললেন। দেখুন, তারেক রহমানের কথা অনুযায়ী তার দেশে ফেরাটা কিন্তু সরাসরি নির্বাচনের সাথে জড়িত। সোজা কথায় তিনি বোঝাতে চাইছেন এটা জনগণের প্রত্যাশিত একটা নির্বাচন, আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই সময়ে তার দেশে থাকাটাই স্বাভাবিক। দেশে ফেরার মতোই আরেকটা বড় আলোচনার বিষয় ছিল জুলাই অভ্যুত্থান। এই যে এত বড় একটা পরিবর্তন হলো, এতে তার ভূমিকাটা আসলে কি ছিল? চলুন এবার তার মুখ থেকেই শোনা যাক। তাকে কিন্তু সরাসরি প্রশ্নটা করা হয়েছিল, যে প্রশ্নটা নিয়ে চারিদিকে এত আলোচনা, তিনি কি এই পুরো আন্দোলনের মাস্টারমাইন্ড? তার উত্তরটা ছিল একদম সোজাসাপটা না। তিনি এই ধারণাটা পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তার মতে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো একজন ব্যক্তি বা দল না, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষ। তার এই পয়েন্টটা বোঝানোর জন্য তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা বলেছেন। তিনি দেখিয়েছেন যে এই আন্দোলনে কারা কারা ছিল, মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে গৃহিণী, কৃষক, শ্রমিক, এমনকি সিএনজি চালক, দোকানদার, গার্মেন্টস কর্মী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আর দেশের বাইরে থাকা সাংবাদিকরাও। তার মানে এটা ছিল একটা সত্যিকারের গণ আন্দোলন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না। অভ্যুত্থানের পর এখন সবার চোখ তো ভবিষ্যতের দিকে, মানে নির্বাচনের দিকে। তো সেই নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনাটা আসলে কি? প্রার্থী বাছাইয়ের ব্যাপারে বিএনপি এবার একটা বিষয় খুব পরিষ্কার করে দিয়েছে। তারা তৃণমূলের ওপর সবচেয়ে বেশি জোর দেবে। তারেক রহমান যা বললেন তাতে বোঝা যায় এমন প্রার্থীকেই তারা খুঁজছেন যার নিজের এলাকার মানুষের সাথে একটা গভীর সম্পর্ক আছে, যিনি শুধু দলের নয় বরং সব সাধারণ মানুষের সমর্থন পান। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তার নিজের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে। তিনি কি প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন? এই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি সরাসরি হ্যাঁ বা না বলেননি। সিদ্ধান্তটা তিনি ছেড়ে দিয়েছেন দেশের জনগণ আর তার দলের ওপর। তিনি বলেছেন, নির্বাচনে তো অংশ নেবেন, কিন্তু প্রধানমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্তটা প্রথমে নেবে দেশের মানুষ আর তারপর দল। সাক্ষাৎকারের একটা পর্যায়ে তাকে কিন্তু কিছু কঠিন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে। কথা হয়েছে অতীত আর বর্তমানের কিছু অভিযোগ নিয়ে। প্রথমেই আসে ২০০১ থেকে ২০০৬ সাল, অর্থাৎ বিএনপির শেষ শাসনামলের কথা। সেই সময়কার ব্যাপক দুর্নীতির অভিযোগের ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি কিন্তু একটা অন্য চিত্র তুলে ধরেছেন। তিনি দাবি করেন যে যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির রিপোর্টই দেখা হয়, তাহলে দেখা যাবে তাদের সময়ে দুর্নীতির সূচক নাকি খারাপ হয়নি, বরং ধীরে ধীরে ভালো হয়েছিল। আচ্ছা, এটা তো গেল অতীতের কথা। এবার আসা যাক একদম সাম্প্রতিক সময়। ৫ই আগস্ট সরকার পতনের পর বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি আর জমি দখলের যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে তিনি কি বললেন? তিনি স্বীকার করেছেন যে প্রায় ৭,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সাথে এটাও পরিষ্কার করে দিয়েছেন যে এদের সবাই কিন্তু চাঁদাবাজি বা দখলের মতো অভিযোগে অভিযুক্ত না। এর মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের মতো বিষয়ও আছে। এই অভিযোগগুলোর ব্যাপারে তার ব্যাখ্যাটা বেশ ইন্টারেস্টিং। তিনি দাবি করছেন অনেক ঘটনাই আসলে গণমাধ্যমে যেভাবে আসছে তেমনটা নয়। অনেক ক্ষেত্রেই এগুলো পারিবারিক সম্পত্তির পুরনো বিরোধ, অথবা আগের সরকারের আমলে দখল হয়ে যাওয়া নিজেদের সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা। আর এই পুরো বিষয়টা নিয়ে তিনি দায়িত্বটা কিন্তু সরকারের দিকেই ঠেলে দিয়েছেন। তার প্রশ্নটা ছিল, পুলিশিং করা তো রাজনৈতিক দলের কাজ না, ওটা সরকারের দায়িত্ব। তারা কেন তাদের কাজে ব্যর্থ হচ্ছে? অর্থাৎ আইন শৃঙ্খলা দেখাটা রাষ্ট্রের কাজ, রাজনৈতিক দলের নয়। আচ্ছা, এবার আলোচনার শেষ ভাগে আসা যাক। বিএনপির প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামী নিয়ে তার অবস্থানটা ঠিক কী? এখানে কিন্তু দুই প্রতিপক্ষের ব্যাপারে তার দুই রকম দৃষ্টিভঙ্গি দেখা গেছে। আওয়ামী লীগের ব্যাপারে তিনি বলেছেন, যারা হত্যা আর অন্যায়ের জন্য দায়ী তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর অন্যদিকে জামাতে ইসলামীর বিষয়ে তার বক্তব্য হলো, বাংলাদেশের আইনের ভেতরে থেকে যে কোনো দলেরই রাজনীতি করার অধিকার আছে। তাহলে পুরোটা মিলিয়ে দেখলে কি দাঁড়ায়?
সংক্ষেপে বললে এই সাক্ষাৎকারটা ছিল তারেক রহমানের রাজনৈতিক প্রত্যাবর্তনের একটা রোড ম্যাপ, যার কেন্দ্রে আছে নির্বাচন, সাধারণ মানুষের সমর্থন আর একই সাথে অতীত বর্তমান নিয়ে ওঠা বিতর্কগুলোকে সামাল দেওয়ার চেষ্টা। সামনে একটা নতুন নির্বাচন। এখন বড় প্রশ্ন হলো, তারেক রহমানের এই বক্তব্য আর পরিকল্পনাগুলো বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।